সকল ডব্লিউপি যারা অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে। 2023 সালে ডব্লিউপি লেডি কনস্টেবল প্রিলিমসে যে জিকে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো আমি সবই এই ভিডিওতে ডিসকাস করেছি এবং তার বিস্তারিত ব্যাখ্যা এবং উত্তর সব তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। তো যাদের সামনে এসআই রয়েছে কিংবা ডব্লিউপি কনস্টেবলের পরীক্ষা, কেপি কনস্টেবল প্রিলিমস পরীক্ষা দেবে, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত উপযোগী হতে চলেছে। আমার মনে হয় এই ধরনের কোশ্চেনই কিন্তু আমাদের পরীক্ষাতে আসতে চলেছে। তাই তোমার প্রস্তুতি কতটা আছে সেটা যাচিয়ে নেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চলো কোশ্চেনগুলো এবার আমরা সলভ করব, এর উত্তরগুলো আমরা দেখে নেব। চলো, প্রথম কোশ্চেন কি বলছে দেখো, যে কংগ্রেসের যে সুরাট অধিবেশন হয়েছিল সেই অধিবেশনে আমরা জানি সকলে যে কংগ্রেস নরমপন্থী এবং চরমপন্থী এই দুই গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়। তো সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? কারেক্ট অ্যান্সার 1905, 1907, 1908 নাকি 1906। তো বন্ধুরা, এই প্রশ্নটির যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের যে সুরাট অধিবেশন হয়েছিল সেটা কিন্তু যেটা হয়েছিল 1907 সালে। এই অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিভাজন হয়েছিল। এবার চলো এর ডিটেলস দেখে নিই। 1907 সালে কংগ্রেসের যে সুরাট অধিবেশন হয় এবং এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন রাসবিহারী ঘোষ। নেক্সট কোশ্চেন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1526 সালে, 1564 সালে, 1761 নাকি 1556? পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? তো এই প্রশ্নের যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে 1556 সালে। দেখো উত্তর ডি, 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়। ব্যাখ্যা কি বলছে? 1556 সালে 5ই নভেম্বর পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং হয়েছিল আকবরের যে মুঘল বাহিনী এবং হিমুর সেনাবাহিনীর মধ্যে। পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সালে এবং পানিপথের যে তৃতীয় যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে 1761 সালে। এই ধরনের কোশ্চেনই কিন্তু আমাদের পরীক্ষাতে আসতে চলেছে। তৃতীয় কোশ্চেন কি বলছে, কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? 1947 সালে, 1971 সালে, 1990 সালে নাকি 1962 সালে? আশা করি এই প্রশ্নের উত্তরটি সবাই পারবে। তো প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে 1971 সালে। 1971 সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়। ব্যাখ্যাতে কি বলছে? 1971 সালে হয়েছিল পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 26শে মার্চ 1971 সালে পাকিস্তানের হাত থেকে। বঙ্গবন্ধু, যিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, শেখ মুজিবুর রহমানের উপাধি। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন কি বলছে, বেমানান শব্দটি নির্ণয় করুন। তো তোমাকে এর মধ্যে থেকে কোনটা অড রয়েছে সেটা খুঁজে বেরোতে হবে। তো প্রথমে রয়েছে আমির খসরু, তারপরে রয়েছে বিতে তানসেন, সিতে তোডরমল এবং চারে রয়েছে বীরবল। তো তোমরা যদি কোশ্চেনটা ভালো করে উত্তর দেওয়ার চেষ্টা করো তাহলে তোমরা দেখবে যে তানসেন, টোডরমল, বীরবল এরা সবাই কী ছিল? মুঘল যুগে ছিল। কিন্তু আমির খসরু আমরা যদি দেখি, যাকে কী বলা হয় হিন্দুস্তানের তোতা পাখি, তিনি কিন্তু যে দিল্লির সুলতানের যে পিরিয়ডটা ছিল সেই সময়কার। যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে আমির খসরু। আমির খসরু একমাত্র দিল্লির সুলতানি আমলে ছিল। আমির খসরু ছিলেন দিল্লির সুলতানদের যে 7টি সুলতানের রাজসভায় তিনি ছিলেন। এরা হচ্ছে বলবন, ঠিক আছে, আলাউদ্দিন খলজি, জালালউদ্দিন খলজি, এদের সকলের সবাই ছিলেন। আমির খসরুকে ভারতের তোতা পাখিও বলা হয়। 5 নম্বর যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে পেশোয়া শব্দের অর্থ কী? তো এই প্রশ্নটি সঠিক উত্তর কী হবে? অপশান এ সেনাপতি, অপশান বি প্রধানমন্ত্রী, অপশান সি পুরোহিত নাকি অপশান ডি রাজা। তো পেশোয়া শব্দের সঠিক অর্থ কী সেটা হয়ে যাবে অপশান বি প্রধানমন্ত্রী। পেশোয়া শব্দের অর্থ কী? প্রধানমন্ত্রী। দেখো এখানে কি বলছে যে পেশোয়া শব্দের অর্থ হলো প্রধানমন্ত্রী। প্রথম যে পেশোয়া ছিল সেটা এখানে বন্ধুরা ভুল আছে একটু। এখানে প্রথম যে পেশোয়া হবে তিনি হচ্ছেন বালাজি বিশ্বনাথ, ঠিক আছে, বালাজি বিশ্বনাথ তিনি ছিলেন প্রথম পেশোয়া এবং শেষ পেশোয়া ছিলেন তিনি দ্বিতীয় বাজিরাও। 6 নম্বরে কোশ্চেনটা কী এসেছিল যে চিতোর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল?
অপশান এ উদয়পুর, অপশান বি বুন্দেলখণ্ড, অপশান সি জয়পুর, নাকি অপশান ডি মেবার। এখন আমরা যে সমস্ত কোশ্চেন করছি ওগুলো কিন্তু সব ইতিহাস থেকে করছি, পরে ভূগোলের কোশ্চেন আছে, বিজ্ঞানের কোশ্চেন আছে, মোট 40খানা কোশ্চেন যে ছিল সবই কিন্তু আমি এই ভিডিওতে ডিসকাস করেছি। ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখানে কি বলছে, চিত্তর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মেওয়ার। মেবারের রাজপুত রাজ্য ছিল তার রাজধানী ছিল চিত্তর। এখানে বলেছে দেখো যে চিত্তরগড় দুর্গ 180 মিটার, এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে। রানা কুম্ভ প্রাসাদ এই দুর্গের প্রাচীনতম স্মৃতিস্তম্ভ। নম্বরের প্রশ্নটা কি বলছে, মারাঠা এবং কেশরী নামে পত্রিকা দুটি কে সম্পাদন করেন? বিপিনচন্দ্র পাল, গোপালকৃষ্ণ গোখলে, বালগঙ্গাধর তিলক, নাকি লালা রাজপত রায়। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মারাঠা এবং কেশরী দুটো পত্রিকা যিনি সম্পাদন করতেন তিনি হচ্ছেন বালগঙ্গাধর তিলক। বালগঙ্গাধর তিলক লোকমান্য তিলক নামেও পরিচিত ছিল এবং আধুনিক শিক্ষার প্রসারের জন্য তিনি বিশিষ্ট সংগঠন ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং পুনাতে ফার্গুসন কলেজও তিনি প্রতিষ্ঠা করেন। নেতাজি সুভাষচন্দ্র বোস নিম্নের কোন স্থানে জন্মগ্রহণ করে? 8 নম্বর প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বোস নিম্নলিখিত কোন স্থানে জন্মগ্রহণ করে? সিমলা, কটক, ভুবনেশ্বর, নাকি কলকাতা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, উড়িষ্যার কটকে সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেন। তো সুভাষচন্দ্র বোস 1897 সালে 23শে জানুয়ারি আমরা কী দিবস পালন করি? পরাক্রম দিবস, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। 23শে জানুয়ারি ব্রিটিশ ভারতের অন্তর্গত বাংলা প্রদেশে ওড়িশা বিভাগে কটকে তিনি জন্মগ্রহণ করেন। তার মাতার নাম ছিল প্রভাবতী বসু এবং পিতা জানকীনাথ বসু একজন সফল সরকারি আইনজীবী ছিলেন। 9 নম্বর কোশ্চেনটা কি বলছে যে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? স্যার অ্যালেক্স হিউম, লর্ড ক্লাইভ, লর্ড ওয়েলেসলি, নাকি স্যার উইলিয়াম জোন্স। তো এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে যে কলকাতায় এশিয়াটিক সোসাইটি যে প্রতিষ্ঠা করেন তিনি হচ্ছেন স্যার উইলিয়াম জোন্স। 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এখানে দেখো বাংলা এশিয়াটিক সোসাইটি স্যার উইলিয়াম জোন্স কলকাতা ফোর্ট উইলিয়াম 15ই জানুয়ারি 1784 সালে প্রতিষ্ঠা করেন। 10 নম্বর প্রশ্নটা কী বলছে যে মহাবলীপুরমের যে সপ্তরথ মন্দির সেটা কোন রাজবংশের সৃষ্টি? অপশান এ চোল, পল্লব, রাষ্ট্রকূট, নাকি চালুক্য। তো এই প্রশ্নটা কি বলছে যে মহাবলীপুরমের সপ্তরথ মন্দির এটা কোন রাজবংশের আমলে মানে কোন রাজবংশ এটা সৃষ্টি করেছিল? তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পল্লব। ওকে, মহাবলীপুরমের যে সপ্তরথ মন্দির এটা পল্লবরা তৈরি করে। ডিটেলসে দেখো মহাবলীপুরমের রথ মন্দিরগুলি পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মন 7ম এবং 8ম শতাব্দীতে তৈরি করেছিল। মহাবলীপুরমে 8টি রথ মন্দির রয়েছে। নেক্সট কোশ্চেনে যদি দেখি 11 নম্বর কোশ্চেনটা বলছে নিম্নলিখিত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেন? দাদাভাই নৌরোজি, জওহরলাল নেহরু, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, নাকি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সকে ভারতের জাতীয় কংগ্রেসের পূর্বসূরি হিসাবে বিবেচনা করা হয়। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স 1876 সালে, সালটা মনে রেখে দিয়ে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রতিষ্ঠা করেন 1876 সালে। কে কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? 12 নম্বর কোশ্চেনটি দেখো, কে কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেয়? মঙ্গল পাণ্ডে, কুনওয়ার সিং, নানা সাহেব, নাকি লক্ষ্মীবাই। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কারেক্ট অ্যান্সার হচ্ছে নানা সাহেব। নানা সাহেব যিনি কানপুরে সিপাহী বিদ্রোহ নেতৃত্ব দেয়। সিপাহী বিদ্রোহ কত সালে হয়? 1857 সালে। সিপাহী বিদ্রোহকে আমরা কি বিদ্রোহ বলে থাকি? মহাবিদ্রোহ বলে থাকি। ব্যাখ্যা বলছে 1857 সালে আমাদের সিপাহী বিদ্রোহ হয় এবং সিপাহী বিদ্রোহের সময় লর্ড ক্যানিং ভারতের গভর্নর জেনারেল ছিলেন। সিপাহী বিদ্রোহের সময় লর্ড ক্যানিং ভারতের গভর্নর জেনারেল ছিলেন। এই কোশ্চেনটা আসে যে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে লর্ড ক্যানিং। আর 1857 সালে এটা সিপাহী বিদ্রোহ হয়েছিল। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেন, নিম্নের কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়?
তো এটা হচ্ছে 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। এই যে দুটো দিন না, 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর, এই 2 দিন সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, ফলে পৃথিবীর সর্বত্র দিন এবং রাতের দৈর্ঘ্য সমান হয়। তো কোশ্চেনটা যদি উত্তরগুলো আমরা ভালোভাবে দেখি, তো এখানে হচ্ছে 21শে মার্চ যে রাইটটা রয়েছে মহাবিষুব, তো এটাই দেওয়া আছে। তো আমরা কারেক্ট আনসার এ করে দেবো, 21শে মার্চ। ওকে, তারপরে কোশ্চেনটা যদি দেখি, 14 নম্বর কোশ্চেনটি দেখো, যে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? সংবিধান বি আর আম্বেদকর, পণ্ডিত জওহরলাল নেহরু, বাল গঙ্গাধর তিলক নাকি সর্দার বল্লভভাই প্যাটেল? তো ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। তো আম্বেদকরের কয়েকটি গুরুত্বপূর্ণ বই, যেমন দ্য আনটাচেবল, তারপর হচ্ছে বুদ্ধা অ্যান্ড কার্ল মার্কস। তিনি আমাদের যে খসড়া কমিটি গঠিত হয় 1947 সালে 29শে আগস্ট, সেই খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। এবং ভারতীয় সংবিধানের একজন প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছিলেন। নেক্সট কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, যে লোয়েস কি দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ? নদী, হিমবাহ, সমুদ্র নাকি বায়ু? তো এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে বায়ু। লোয়েস বায়ু দ্বারা গঠিত একটা ভূমিরূপের উদাহরণ। অতি সূক্ষ্ম বালিকণা বায়ুপ্রবাহ দ্বারা পরিবাহিত হয়ে মরুভূমির সীমানায় অনেক দূরে নিয়ে গিয়ে জমা হয়ে যে সমভূমি গঠন করে, তাকে লোয়েস সমভূমি বলা হয়। বিশিষ্ট জার্মান ভূবিজ্ঞানী রিক্টোফেন সর্বপ্রথম লোয়েসে চিহ্নিত করেন। 16 নম্বর কোশ্চেনটা কি এসেছিল দেখে নাও, নিচের কোনটি সবথেকে উৎকৃষ্ট মানের কয়লা? অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট নাকি পিট? তো আমরা জানি কয়লার 4টি শ্রেণীবিভাগ আছে, সেগুলো কার্বনের উপর বেস করে তৈরি হয়ে যায়। অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। অ্যান্থ্রাসাইট কয়লায় সবচেয়ে বেশি পরিমাণে কার্বন থেকে থাকে, তারপরে বিটুমিনাস, তারপরে লিগনাইট, তো তারপরে পিট। তো এখানে যেহেতু বলেছে সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা কোনটা, কারেক্ট আনসার আমরা করে দেবো অ্যান্থ্রাসাইট। এখানে সেটাই বলছে যে অ্যান্থ্রাসাইট কয়লাতে প্রায় 80-90% কার্বন থাকে। এটি শক্ত কয়লা। ভারতের এটি প্রধানত জম্মু কাশ্মীর রাজ্যে যেটা হচ্ছে রিয়াসি জেলায় পাওয়া যায়। বিটুমিনাস কয়লা ভারতের সবচেয়ে বেশি প্রাপ্ত কয়লা এবং এটি মাঝারি মানের। ঠিক আছে, তারপরে চলে আসো 17 নম্বর কোশ্চেনটা কি এসেছিল দেখে নাও, নিচের কোনটি একটি রিট বা লেক নয়? হেভিয়াস কার্পাস, স্পেশাল লিপিডিশন, মান্ডামাস নাকি সার্টিওয়ারি? তো রিট নয়, এখান থেকে আমরা জানি হেভিয়াস কার্পাস, সার্টিওয়ারি, মান্ডামাস এগুলো সব রিট, কিন্তু স্পেশাল লিপিডিশন এটা কোনো রকম যে রিট নয়। তো কারেক্ট আনসার হচ্ছে স্পেশাল লিপিডিশন, অপশান বি। কী বলছে দেখো, সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারার অধীনে এবং হাইকোর্ট 226 নম্বর ধারার অধীনে রিট জারি করে। হেভিয়াস কর্পাস, মান্ডামাস, প্রহিবিশন, সার্টিওয়ারি এবং কুয়োরেন্টো রিট জারি করতে পারে। 18 নম্বর কোশ্চেনটা কি এসেছিল দেখে নাও, যে ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? লোহা, সোনা, খনিজ তেল, তামা? তো আমরা জানি ক্ষেত্রী কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। এটা একটা তামার একটা উৎকৃষ্ট মানের খনি। ডিটেলস বলছে তামা, কারেক্ট আনসার হচ্ছে অপশান ডি তামা। ক্ষেত্রী খনিটি রাজস্থানে অবস্থিত। ক্ষেত্রী থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত ক্ষেত্রীর নগর, যেটা তাম্র প্রকল্প নামে পরিচিত। তো আমাদের এখান থেকে জাস্ট মনে রাখতে হবে যে ক্ষেত্রী খনিটি লোকেশন কোথায়, রাজস্থান। কিসের জন্য বিখ্যাত? তামা উত্তোলনের জন্য বিখ্যাত, ব্যাস এইটুকুই। 19 নম্বর কোশ্চেনটা কি এসেছিল দেখে নাও, সংবিধান থেকে একটা কোশ্চেন, যে ইমপিচমেন্টের মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে? প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, রাষ্ট্রপতি নাকি স্পিকার? আমরা সকলে জানি 61 নম্বর ধারায় 61 নম্বর যে ধারা ছিল সেখানে কিন্তু রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার কথা বলা হয়েছে। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি। এখানে সেটাই ব্যাখ্যা দিচ্ছে দেখো, রাষ্ট্রপতিকে ইমপিচমেন্টের মাধ্যমে সরানো যায়। ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্টের প্রক্রিয়াটি হলো অর্ধবিচার বিভাগীয় প্রক্রিয়া। ভারতীয় সংবিধানে 61 নম্বর ধারায় ভারতের রাষ্ট্রপতির বহিষ্কারের পদ্ধতি প্রদান করা হয়েছে। ভারতের রাষ্ট্রপতির বহিষ্কার এটা 61 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। 61 নম্বর আর্টিকেলে ইমপিচমেন্টের কথা বলা হয়েছে।
20 নম্বরের কোশ্চেনটা কি এসেছিল দেখে নাও, যে প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করে। ওকে, তো অপশান ছিল, এ ছিল প্রধানমন্ত্রী, বি ছিল অর্থমন্ত্রী, সি ছিল স্পিকার, নাকি ডি ছিল স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করে, এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে আমাদের যে ফিনান্স মিনিস্টার বা অর্থমন্ত্রী থাকবে, তিনি লোকসভায় প্রতি বছর বাজেট পেশ করে। এখানে দেখো, বাজেটকে ভারতীয় সংবিধানে 112-তে বার্ষিক আর্থিক বিবৃতি হিসাবে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় বাজেট হলো একটি আর্থিক বছরের বার্ষিক আর্থিক বিবরণী, যা সরকারের আয় এবং ব্যয়ের অন্তর্ভুক্ত করে। ওকে, অর্থ বিলটি ভারতীয় সংবিধানে 110 নম্বর ধারায় ব্যাখ্যা করা হয়েছে। এখানে গুলি ফেলবে না, অর্থ বিল আর এটা হচ্ছে, এটা কিন্তু বাজেট। 110 নম্বরে রয়েছে অর্থ বিল এবং বাজেট রয়েছে 112 নম্বর আর্টিকেল। তারপরে কি বলছে, 21 নম্বর কোশ্চেনটা কি এসেছিল দেখে নাও, যে সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত বছর। অপশান এ 60, অপশান বি 62, অপশান সি 65, নাকি অপশান ডি 58। তো আমরা জানি সুপ্রিম কোর্টের যে বিচারপতি হন তিনি কিন্তু অপশান সি 65 বছর বয়সে অবসর গ্রহণ করে। আর সেখানে যদি এখানে আমরা বলতাম হাইকোর্ট, তবে হাইকোর্ট যদি আমরা বলতাম সেক্ষেত্রে হবে সুপ্রিম কোর্ট হলে 65, হাইকোর্ট হয়ে গেল 62। হাইকোর্টের যে বিচারপতিরা থাকে না, তারা 62 বছর বয়সে অবসর নেয়। এখানে সেটাই বলছে, দেখো ভারতের যে প্রধান বিচারপতি সংবিধানের ধারা 124 নম্বর এর অধীনে ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করে প্রধান বিচারপতিকে নিয়োগ করে। তো এখানে আরেকটা কোশ্চেন আছে, যে আমাদের যে প্রধান বিচারপতি তাকে কে নিয়োগ করেন। তো কারেক্ট আনসার হয়ে যাবে যিনি রাষ্ট্রপতি থাকবেন তিনি। 22 নম্বর কোশ্চেনটা কি এসেছিল দেখে নাও, যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, এটা নিউটনের কোন গতিসূত্র। এবার এটা আমরা ভৌতবিজ্ঞান থেকে একটা কোশ্চেন, যে প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা নিউটনের কোন সূত্র, দ্বিতীয়, চতুর্থ, নাকি তৃতীয় সূত্র। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এটি নিউটনের থার্ড ল, যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। এখানে কি বলছে, যে তৃতীয় সূত্র, সাঁতার কাটার সময় একজন ব্যক্তি তার হাত দিয়ে পেছনের দিকে বল প্রয়োগ করলে এবং তার প্রেক্ষিতে জল এটি একটি বিপরীতমুখী বল প্রয়োগের মাধ্যমে ব্যক্তিটিকে সামনের দিকে ঠেলে দেয়। তৃতীয় গতিসূত্রের কারণে সাঁতারের অগ্রমুখী গতি প্রাপ্ত হয়। তারপরে 23 নম্বর কোশ্চেনটা কি এসেছিল দেখে নাও, যে কোষের সুইসাইড ব্যাক কোন অঙ্গাণুকে বলা হয়। তো আশা করি এই কোশ্চেনটার উত্তর সবাই দিতে পারবে। যে লাইসোজোম থাকে না, লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। রাইবোজোমকে কোষের প্রোটিন ব্যাকটেরি বলা হয়। তো এই প্রশ্নটা সঠিক উত্তর হবে অপশন সি, লাইসোজোম। 24 নম্বর প্রশ্নটা কি বলছে, যে শ্বাসমূল বা ব্রিথিং রুট নিচের কোন উদ্ভিদে দেখা যায় না। ওকে, তো এই যে সবসময় কোনো কোশ্চেন করার আগে কোশ্চেনেরটা ভালো করে পড়ে নিও। এখানে কিন্তু বলেছে দেখা যায় না। অনেকে সুন্দরী দেখে কিন্তু ফার্স্ট নম্বর অপশান করে দিতে পারে, বাট সেটা কিন্তু নয়। সুন্দরী, গরান, যে গেওয়া, গরান, এগুলো সব লবণাম্ব উদ্ভিদ, এবং লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূল দেখতে পাওয়া যায়, বাট কচুরিপানার কিন্তু কোনো রকম শ্বাসমূল দেখতে পাওয়া যায় না। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি। এখানে অপশান যে বিস্তারিত এখানে দিয়েছে, এখানে কচুরিপানাতে শ্বাসমূল থাকে না। কচুরিপানা মুক্তভাবে ভাসমান বহুবর্ষজীবী জলজ সপুষ্পক উদ্ভিদ। তারপরে চলে আসি 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর কোশ্চেন কী বলছে, চাপ প্রয়োগের ফলে বরফের গলে যাওয়া এবং চাপ উপরে তুলে নিলে আবার কঠিন অবস্থায় ফিরে আসার ঘটনাকে কি বলা হয়। তো অপশান এ কঠিনীভবন, বাষ্পীভবন, ঘনীভবন, নাকি পুনঃশীলীভবন। তো এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, সেটা হচ্ছে পুনঃশীলীভবন। দুটো বরফের খণ্ডকে তুমি যদি চাপ দিয়ে ধরে রাখো, কিছুক্ষণ পরে দেখবে যে বরফের খণ্ডটা গলে গেছে। আবার যদি চাপটা সরিয়ে নাও, তখন দেখবে যে গলা অংশটা থেকে দুটো বরফের খণ্ড জয়েন্ট লেগে যাবে। এটাই পুনঃশীলীভবনের একটা উদাহরণ। অপশান ডি, পুনঃশীলীভবন। আচ্ছা, 26 নম্বর কোশ্চেনটা কি এসেছিল দেখে যাও, যে বিমানের কাঠামোতে নির্মাণের ক্ষেত্রে নিচের কোন ধাতুটিকে ব্যবহার সর্বাধিক করা হয়ে থাকে। লোহা,
নিকেল, অ্যালুমিনিয়াম নাকি তামা? তো এই প্রশ্নটা সঠিক উত্তর হয়ে যাবে যে বিমানের যে কাঠামো তৈরি করতে আমরা অ্যালুমিনিয়াম কিন্তু ব্যবহার করে থাকি। এবার কিছু কোশ্চেন এখানে দেখো যে এখানে দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে যে অ্যালুমিনিয়াম যা সংকেতটা কি, এখন কিন্তু সংকেত থেকে কোশ্চেন দিচ্ছে। যেমন পটাশিয়ামকে যদি বলে তোমার সংকেত কি, ক্যালসিয়ামের সংকেত কি, এরকম ধরনের কোশ্চেন কিন্তু আসবে আশা করছি। তো এখানে অ্যালুমিনিয়ামের যে সংকেত সেটা হচ্ছে এল। অ্যালুমিনিয়ামের কিছু আকরিকও রয়েছে, এটা তোমাকে মনে রাখতে হবে। যেমন দুটো আকরিক বেশি করে মনে রাখো, একটা হচ্ছে বক্সাইট আর একটা হচ্ছে ক্রায়োলাইট। ইম্পর্টেন্ট দুটো আকরিক মনে রাখো। তো অ্যালুমিনিয়াম এর সংকেত হচ্ছে এল, এল অ্যালুমিনিয়াম। অ্যান্ড অ্যালুমিনিয়ামের যে আকরিক রয়েছে সেটা হচ্ছে বক্সাইট এবং ক্রায়োলাইট। 27 নম্বর কোশ্চেনটা কি এসেছিল দেখে নাও, যে নিচের কোনটি পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত? পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত কি PnO3 নাকি PsNO3 নাকি SnO3 নাকি KnO3? তো পটাশিয়াম নাইট্রেট এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, KnO3। পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত হচ্ছে KnO3, অপশান ডি। তো এখানেও সেটাই বলেছে, অপশান ডি KnO3 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 28 নম্বরের কোশ্চেনটা কি হয়েছিল, যে থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? অপশান এ পিটুইটারি, অপশান বি থ্যালামাস, অপশান সি হাইপোথ্যালামাস নাকি অপশান ডি থাইরয়েড? তো এই কোশ্চেনটার সঠিক উত্তর কী হয়ে যাবে? থাইরক্সিন যে হরমোন এটা কিন্তু আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে ক্ষরিত হয়, এবং এই থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের ফলে কিন্তু শিশুদের ক্রেটিনিজম রোগটা হয়ে থাকে। সেটা কি, তাদের যে মস্তিষ্কের যে স্বাভাবিক সুস্থর বিকাশ সেটা হতে পারে না, একটু অ্যাবনর্মাল টাইপের মস্তিষ্কের যে স্বাভাবিক বিকাশ ব্যাহত হয় থাইরক্সিনের অভাবে। থাইরক্সিন হরমোন যদি অধিক ক্ষরণ হয় তখন গয়টা রোগ দেখা দেয় আবার। ঠিক আছে, দেখো কি বলছে, এখানে এটা ভুল দেওয়া আছে, পিটুইটারি হবে না, থাইরক্সিন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়। আচ্ছা, পিটুইটারি সম্পর্কে কী বলছে? পিটুইটারি গ্রন্থি হলো একটি অন্তঃকরা গ্রন্থি, এটি মস্তিষ্কের নিম্নাংশে হাইপোথ্যালামাসের নিম্নাংশে থেকে উৎপত্তি লাভ করে। পিটুইটারি গ্রন্থির ব্যাপক কার্যকলাপের জন্য একে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়ে থাকে। 29 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, নিচের কোনটি ভূনির্মস্ত কাণ্ডের উদাহরণ নয়? আলু, ওল, ফুলকপি নাকি আদা? তো এর মধ্যে কোনটা ভূনির্মস্ত কাণ্ডের উদাহরণ নয়? আসলে আশা করি সকলে প্রশ্নটা পারবে। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু ফুলকপি। ফুলকপি কিন্তু ভূনির্মস্ত কাণ্ডের উদাহরণ নয়। তো এখানে দেখো বলছে সি ফুলকপি কিন্তু ভূনির্মস্ত কাণ্ডের উদাহরণ নয়। আচ্ছা, 30 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যালসিফেরল? তো ভিটামিন থেকে কোশ্চেন আসবে, এটা জীবনবিজ্ঞানের থেকে কোশ্চেন, তো খুব একটা কঠিন কোশ্চেন কিন্তু এগুলো নয় বলা যেতে পারে, একদম মডারেট টাইপের সুন্দর ভালো কোশ্চেন। কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন সি? তো এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন সি রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন কে রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বলেছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের রিকেট এবং বড়দের অস্টিওমালেশিয়া রোগটা হয়। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনলের অভাবে কী হয়? আমাদের রাতকানা রোগটা হয়ে থাকে। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, এর প্রভাবে কি আমাদের স্কার্বি রোগ হয়ে থাকে। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন, এটা আমাদের কী করে? রক্ত তঞ্চন করতে সাহায্য করে। ওকে, ভিটামিন ই রাসায়নিক নাম কি? টোকোফেরল, এটা আমাদের কী করতে সাহায্য করে? বন্ধ্যত্ব প্রতিরোধ করতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, 31 নম্বর কোশ্চেন বলছে দেখো, হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিম্নের কোনটি সত্য নয়? অপশান এ হলুদ বর্ণের, অপশান হচ্ছে স্বাদহীন, অপশান সি দাহ্য নাকি অপশান ডি হচ্ছে গন্ধহীন? এর মধ্যে কোনটা হাইড্রোজেন গ্যাস সপক্ষে সত্য নয়? কারেক্ট আনসার হচ্ছে হাইড্রোজেন গ্যাস হলুদ বর্ণের নয়। ওকে, তো অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। হাইড্রোজেনের যে গ্যাস সেটা কিন্তু কোনো বর্ণহীন একটা গ্যাস, মানে তার কালার নেই, কালারলেস। স্বাদহীন, দাহ্য, গন্ধহীন, কালারলেস, অত হলুদ বর্ণের এখানে বলছে, তো অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। কী বলছে দেখো, হাইড্রোজেন হলুদ বর্ণের হয় না। হাইড্রোজেন পর্যায় সারণীর প্রথম মৌল। এর 3টি আইসোটোপ রয়েছে, যেমন প্রোটিয়াম, ডয়টেরিয়াম,
আর এটা হচ্ছে ট্রিটিয়াম। হলো হাইড্রোজেনের 3টি আইসোটোপ। হাইড্রোজেন সর্বাধিক বিশিষ্ট রূপ হলো প্রোটিয়াম। ওকে, নেক্সট কোশ্চেন 32 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, তরল ধাতু কোনটি? এই নিম্নের অপশানগুলির মধ্যে কোনটা তরল ধাতু? অপশান এ বলছে সোডিয়াম, অপশান বি সোনা, অপশান সি রূপো, অপশান ডি পারদ। তো আশা করি কোশ্চেনটা সবাই পারবে। তরল যে ধাতু সেটা কিন্তু পারদ। পারদের সংকেত কি? Hg। পারদকে কি বলা হয়? কুইক সিলভারও বলা হয়, কুইক সিলভার বলা হয়। ওকে, তো এখানে কি বলছে, কোন ধাতুটি তরল ধাতু? পারদ। এখানে কি বলছে দেখো, যে পারদ একটি ভারী মৌলিক পদার্থ যার প্রতীক হচ্ছে Hg, পারমাণবিক সংখ্যা 80। এটি একটি ভারী ডি ব্লকের মৌল, একমাত্র ধাতু যা আদর্শ তাপমাত্রা এবং চাপে তরল অবস্থায় থাকে। পারদকে কুইক সিলভার বলা হয়। কোশ্চেন আসে, প্রচুরবার এসেছেও প্রিভিয়াসলি বিভিন্ন পরীক্ষাতে, যে কাকে কুইক সিলভার বলা হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো পারদকে কিন্তু কুইক সিলভার বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন 33 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে? অপশান এ মেন্ডেল, অপশান বি ল্যামার্ক, অপশান সি নিউটন, নাকি অপশান ডি চার্লস ডারউইন। প্রাকৃতিক নির্বাচনবাদ বা ন্যাচারাল সিলেকশন থিওরি এর প্রবক্তা হলেন অপশান ডি চার্লস ডারউইন। 1859 সালে ডারউইন তার প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তনের তত্ত্বটি বিশ্বের সামনে রেখেছিলেন। নেক্সট কোশ্চেন 34 নম্বর কোশ্চেনটি কী বলছে, কোনো একটি মাছকে জলের ভেতরে দেখলে সেটিকে ওর সঠিক অবস্থা থেকে একটু উপরে ওঠা অবস্থায় দেখা যায়। এটা কেন হয়? এটা আলোকের কোন ধর্মের জন্য এটা হয়? অপশান এ প্রতিফলন, অপশান বি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অপশান সি বিচ্ছুরণ, নাকি অপশান ডি প্রতিসরণ। তো যদি আমরা মাছ নয়, শুধু মাছ নয়, একটা কাঠিকে জলের মধ্যে ডুবিয়ে দেখবে যে কাঠিটা মনে হবে মিডল থেকে একটু ভেঙে উপরের দিকে উঠে আসছে। তো তারপরে কোনো একটা পয়সাকে যদি জলের তলায় তুমি একটা বালতিতে কিছু জল নিয়ে পয়সাটাকে যদি ওর মধ্যে ডুবিয়ে দাও, তো দেখতে হবে যে পয়সাটা জল থেকে কিছুটা উপরে উঠেছে মনে হচ্ছে, এরকম তোমার মনে হবে। এটা আলোর প্রতিসরণের জন্য হয়ে থাকে। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান ডি, আলোর প্রতিসরণ। তো এখানে সেটাই বলছে, আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যমদ্বয়ের বিভেদ তলে তির্যকভাবে আবর্তিত আলোক রশ্মির দিক পরিবর্তন হয়। আলোক রশ্মির দিক পরিবর্তনে এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। 35 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, এটা একটা জেনারেল নলেজ থেকে কোশ্চেন, যে কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান এ রাজস্থান, বি মধ্যপ্রদেশ, সি মহারাষ্ট্র, নাকি ডি গুজরাট। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে যে কোটা। এটা কিন্তু রাজস্থানে অবস্থিত এবং কোটা কিন্তু চম্বল নদীর তীরেও আসে, চম্বল নদীর তীরে অবস্থিত। কোশ্চেন আসতে পারে যে কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কারেক্ট অ্যান্সার হচ্ছে চম্বল নদীর তীরে অবস্থিত এবং এটি রাজস্থানের একটা শহর। দেখো তো রাজস্থান আয়তনের বিচরে ভারতের সবথেকে বৃহত্তম রাজ্য কোনটা? রাজস্থান। এবং রাজস্থানের বৃহত্তম শহর এবং রাজধানী হচ্ছে জয়পুর, যেটাকে আমরা কী বলি, পিঙ্ক সিটি বলা হয়ে থাকে। 36 নম্বর কোশ্চেন কী বলছে, যে আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? অপশান এ এশিয়া মহাদেশ, অপশান বি উত্তর আমেরিকা মহাদেশ, অপশান সি দক্ষিণ আমেরিকা, নাকি অপশান ডি আফ্রিকা মহাদেশ। তো আন্দিজ যে পর্বত সেটা কিন্তু দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। উত্তর আমেরিকা অবস্থিত পেইরি তৃণভূমি, যেটা কিনা পৃথিবীর রুটির জুটি বলা হয় পেইরি অঞ্চলকে। তো এখানে আন্দিজ যে পর্বত সেটা কিন্তু দক্ষিণ আমেরিকায় অবস্থিত। কারেক্ট অ্যান্সার তো অপশান সি দক্ষিণ আমেরিকা অবস্থিত। এখানে আন্দিজ পর্বত সম্পর্কে অনেক তথ্য আছে, এগুলো তুমি পারলে নোট করে নিও। নেক্সট কোশ্চেন আমরা যাব, যে 37 নম্বর কোশ্চেনটা কী বলছে, যে বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান এ কেরল, অপশান বি কর্ণাটকা, অপশান সি তামিলনাড়ু, নাকি অপশান ডি ওড়িশা। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে যে বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কেরল রাজ্যে অবস্থিত। এখানে যে ভারতের বিভিন্ন, যেমন ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরো কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে অবস্থিত। আরও কিছু তথ্য দেওয়া আছে, এগুলো কিন্তু তোমরা খাতায় নোট করে নেবে, পরে কিন্তু তোমাদের সুবিধা হবে পরীক্ষায়।
নেক্সট কোশ্চেনে আমরা যাব যে কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত? অপশান এ হচ্ছে হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর নাকি উত্তরাখণ্ড। কেদারনাথ তীর্থকেন্দ্রটি এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, উত্তরাখণ্ডে অবস্থিত কেদারনাথ যে তীর্থস্থানটি ভারতের যে উত্তরাখণ্ড সেখানে কিন্তু অবস্থিত। চলো ডিটেলস দেখি কি বলছে। যে উত্তরাখণ্ডে অবস্থিত কেদারনাথ মন্দির ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণী অবস্থিত। কেদারনাথ শহরে মন্দাকিনী নদীর তীরে স্থাপিত একটি কেদারনাথ শহরে মন্দাকিনী নদীর তীরে স্থাপিত একটি শিব মন্দির। তো এটি উত্তরাখণ্ডে অবস্থিত। নেক্সট কোশ্চেন 39 নম্বর কোশ্চেন, সম্প্রতি বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষকের নাম বলো। তো এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেনটা ছিল। তোমরা এখন যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে ইম্পর্টেন্ট টপিক সেগুলো তোমাদের পড়তে হবে। এটা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, তবু এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে এখানে কী হবে, মার্টিনেজ। অপশান বি হয়ে যাবে এই প্রশ্নটার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখি। এখানে দেখো বলছে যে এমিলিয়ানো মার্টিনেজ সেই সময় গোলরক্ষক ছিলেন। আর্জেন্টিনার ফুটবল দল 3বার বিশ্বকাপ জয়লাভ করেছে। এটা একটা স্ট্যাটিক পার্টের মতো হয়ে গেল যে আর্জেন্টিনা কতবার বিশ্বকাপ জয়লাভ করেছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে 3বার। একটা হচ্ছে 1978 সালে, 1986, 2022 সালে। দিয়েগো মারাদোনা এবং লিওনেল মেসি আর্জেন্টিনার বিখ্যাত ফুটবল খেলোয়াড়। তো এখান থেকে কোশ্চেন আসছে যে দিয়েগো মারাদোনা তিনি কোন দেশের ফুটবল প্লেয়ার? এটা হয়ে যাবে আর্জেন্টিনার ফুটবল প্লেয়ার দিয়েগো মারাদোনা। 40 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, সম্প্রতি কুনো ন্যাশনাল পার্কে যে চিতাবাঘগুলি ছাড়া হয়েছে সেগুলি কোন দেশ থেকে আনা হয়েছে? ওকে, অপশান এ বলছে জাম্বিয়া, অপশান বি নামিবিয়া, অপশান সি নাইজেরিয়া নাকি অপশান ডি কেনিয়া। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে আমাদের যে কুনো পার্কে যে চিতাবাঘগুলি নিয়ে আসা হয়েছে সেটা কিন্তু নামিবিয়া থেকে আমাদের চিতাগুলিকে নেওয়া হয়েছে। তো এখানে দেখো বলছে নামিবিয়া থেকে আমাদের চিতাবাঘগুলি নিয়ে আসে। নামিবিয়া দক্ষিণ পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র। রাজধানী এবং বৃহত্তম নগরী উইন্ডহোক এবং সরকারি ভাষা হচ্ছে ইংরেজি। মুদ্রা হচ্ছে নামিবিয়ান ডলার। তো এখান থেকে চিতাবাঘগুলিকে কুনো ন্যাশনাল পার্কে নিয়ে আসা হয়েছে। এই গেল তোমার 40টি কোশ্চেন ডব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলিমস 2023 এই কোশ্চেন যে 40টা কোশ্চেন এসেছে সেগুলো আমি তোমার সাথে ডিসকাস করে নিলাম। এই কোশ্চেনগুলো তোমরা লিখবা অথবা বারবার রিভিশন করে এগুলো মনে রেখো। এই ধরনের কোশ্চেনই কিন্তু আমাদের পরীক্ষাতে আসতে চলেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি এরকম ভিডিও মাঝে মাঝে নিয়ে আসবো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবে, ধন্যবাদ।